আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এই ভিডিওটিতে আমি তাপ ও তাপমাত্রা নিয়ে আলোচনা করব। তাপ ও তাপমাত্রা। এক টুকরা লোহা এবং এক টুকরা কাঠ, এই দুটাকে যদি তোমরা খোলা কোনো একটি জায়গায় ফেলে রাখো, তাহলে কিছুক্ষণ পর এই দুইটা বস্তুকে যখন তোমরা হাতে স্পর্শ করবে, তখন তোমরা আলাদা আলাদা অনুভূতি পাবে। কিরকম? যে লোহার খণ্ডটি গরম এবং কাঠের খণ্ডটি গরম, কিন্তু অতটা গরম নয়। তো এই যে তোমাদের অনুভূতি, এই অনুভূতিটাই হলো তাপ। তো তাপ কি? তাপ এক প্রকার শক্তি, যা আমাদের ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায়। তো তাপ, একটা বস্তুতে তাপের পরিমাণ বৃদ্ধি বা কম থাকে কেন? তাপের পরিমাণ মানে একটা বস্তুতে যে পরিমাণ তাপ থাকে, এই তাপের পরিমাণটা বৃদ্ধি হয় কখন? যখন এর ভিতরে, পদার্থের ভিতরে যে কণাগুলো আছে, এই কণাগুলোর গতিশক্তি বৃদ্ধি পায়। তো কণাগুলোর গতিশক্তি বৃদ্ধি পায় কিভাবে? তাপ এবং চাপের মাধ্যমে। আমরা যদি কোন বস্তুতে চাপ সৃষ্টি করি, তাহলে কণাগুলোর ভিতরে গতিশক্তি বেড়ে যাবে এবং যার কারণে বস্তুটি তাপমাত্রা বৃদ্ধি পাবে। আবার যদি কোনো বস্তুতে আমি তাপ দিই, তাহলেও বস্তুটির কণাগুলোর গতিশক্তি বেড়ে যাবে। তাহলে যখন বস্তুর কণাগুলোর গতিশক্তি বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাওয়ার কারণে ওই বস্তুটির তাপটা বেড়ে যাবে। এখন তোমাদেরকে যদি আমি স্বাভাবিকভাবে একটা জিনিস দেখাই, যে ধরো তোমাদের এই যে হাতের এই তালু দুটো এক জায়গায় করো, করে এইভাবে ঘর্ষণ করো, এবং কিছুক্ষণের মধ্যে দেখবে তোমাদের এই হাতটা কি হয়ে গেছে? গরম হয়ে গেছে। তো কেন এরকম হলো? ওই যে তোমাদের বললাম যে কিছু চাপের কারণে আর তাপ দেওয়ার কারণে পদার্থের কণাগুলোর গতি বেড়ে যায়, আর যখন পদার্থের ভিতরের কণাগুলোর গতি বেড়ে যায়, তখন সেখানে তাপমাত্রা বেড়ে যায়। এই কারণে যখন আমরা ঘর্ষণ দিচ্ছি, তখন এখানে পদার্থের কণাগুলোর গতি বেড়ে যাচ্ছে এবং এখানে তাপটা বেড়ে যাচ্ছে। তো আমি মনে হয় তোমাদেরকে বোঝাতে পেরেছি যে কেন একটা বস্তুর পদার্থের তাপমাত্রা বৃদ্ধি পায়। এখন এই যে তাপটা বৃদ্ধি পেল, এই তাপটা বৃদ্ধি পেলেও আমরা এই তাপটাকে কি করব? পরিমাপ করব। কিভাবে পরিমাপ করা যাবে? দুইটা বস্তু, ধরো আমরা দুইটা বস্তু নিলাম, একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে তাপ যাবে। ধরো এটা একটা লোহার খন্ড, এটা গরম করা আছে। এখন এই লোহার খন্ডটা যদি আমরা এরকম কোনো একটা পানির ভিতরে নিয়ে যায়, প্রবেশ করাই দিই, তাহলে এখান থেকে এখানে তাপ প্রবেশ করবে। তো কতটুকু তাপ প্রবেশ করবে? যতটুকু তাপ এটা ধারণ করতে পারবে, ততটুকু তাপ এখানে প্রবেশ করবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত কতটুকু তাপ প্রবেশ করবে? যতক্ষণ পর্যন্ত এই দুইটা বস্তু, অর্থাৎ পানি এবং এই লোহার দণ্ডটা, এই দুটার তাপমাত্রা সমান না হবে, ততক্ষণ পর্যন্ত এখান থেকে এখানে তাপ যেতে থাকবে। এখন কতটুকু তাপ গেল, কতটুকু তাপ বের হয়ে আসলো, অথবা কতটুকু তাপ সে গ্রহণ করলো, তাপ গ্রহণ করলো। যতটুকু তাপ সে দিবে, ততটুকু তাপ সে গ্রহণ করবে। এই যে তাপ দেওয়া অথবা গ্রহণ করা, এই দুটাই হলো তাপমাত্রাকে নির্দেশ করে। তাহলে কোনো বস্তুর তাপমাত্রা আমরা পরিমাপ করতে গেলে আমাদেরকে অবশ্যই কি করতে হবে? দুটা বস্তু নিতে হবে। দুইটা বস্তুর, একটা বস্তু তাপ হারাবে, আরেকটা বস্তু তাপ গ্রহণ করবে, এবং যতটুকু ক্যালোরিমিতির মূলনীতি অনুপাতে যতটুকু তাপ হারাবে, ততটুকু তাপ গ্রহণ করবে। তো এই হারানো এবং গ্রহণ করা তাপের পরিমাণটাই হলো তাপমাত্রা। এখন এই তাপমাত্রা পরিমাপ করার জন্য কি লাগবে? পরিমাপক যন্ত্র লাগবে। তো তাপ পরিমাপ করার জন্য যে যন্ত্রগুলো আছে, সেগুলোকে বলা হয় তাপমাত্রা পরিমাপের স্কেল। তো তাপমাত্রা পরিমাপের স্কেলের একটি হলো সেলসিয়াস স্কেল,
একটা হলো কেলভিন স্কেল আর একটা হলো ফারেনহাইট স্কেল। তো এই স্কেল গুলোর দ্বারা তাপ পরিমাপ করা হয়। আচ্ছা, তাপ সঞ্চালন, তাপটা কি হবে? সঞ্চালিত হবে। তো তাপ সঞ্চালিত হয় কয় ভাবে? তাপটা সঞ্চালিত হয় দুই ভাবে। একটি হলো পরিবহন, একটা হলো পরিচলন, আর একটা হলো আহ বিকিরণ। পরিবহন, পরিচলন আর হলো বিকিরণ। পরিবহন কোনো একটা মাধ্যমের সাহায্যে যখন তাপ এক স্থান থেকে অন্য স্থানে যাবে তখন সেটাকে বলবো আমরা পরিবহন। আর পরিচলন হচ্ছে যখন পানিকে তাপ দেওয়া হয়, তাপ দেওয়ার সাথে সাথে নিচের পানিগুলো গরম হয় এবং উপরের পানিগুলো ঠান্ডা থাকে। নিচের পানিগুলো যখন গরম হয়, গরম হয়ে এটি হালকা হয়ে উপরের দিকে যায়, আর উপরের পানিগুলো ভারী থাকে, সেটা নিচের দিকে আসে। আবার নিচে নিচে আবার তাপ পাওয়ার কারণে ওই পানিটা আবার উপরের দিকে যায়, আবার উপরে মানে গরম ঠান্ডা পানিগুলো নিচের দিকে চলে আসে, ভারী পানিগুলো নিচের দিকে আসে। এইভাবে উপরে এবং নিচে যাওয়া আসি করার মাধ্যমে পানিটা পুরোটা কি হয়ে যায়? গরম হয়ে যায়। তাপের এই পরিবহন পদ্ধতি, মানে তাপের এই সঞ্চালন পদ্ধতিকে বলা হয় তাপের পরিচলন। আর বিকিরণ হচ্ছে যখন কোনো তাপ আহ, যখন তাপ কোনো মাধ্যম ছাড়াই চলবে, তখন সেটাকে বলা হবে তাপের বিকিরণ পদ্ধতি। এখন আসলে আমরা এই যে তাপ যে পরিমাপ করবো, আমরা তিনটা স্কেল আছে, এই স্কেল গুলোর ভিতরে আগে আমরা সম্পর্ক দেখবো যে এই স্কেল গুলো কিভাবে একটা আরেকটার সাথে সম্পর্কিত আছে। তো তোমরা প্রথমে জানবে পানি কত ডিগ্রি তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে। সর্বোচ্চ কত ডিগ্রি তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে এবং 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ গলতে শুরু করে। ঠিক একইভাবে 273 373 373 দশমিক সামথিং আছে, আমি ওকে দিলাম না। 373 কেলভিন তাপমাত্রায় পানি ফুটতে থাকে এবং 273 কেলভিন তাপমাত্রায় বরফ গলতে থাকে। একইভাবে 212 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় পানি ফুটতে থাকে এবং 32 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় বরফ গলতে শুরু করে। তো এখন এইটা আমাদের ওই পানির ক্ষেত্রে যে উচ্চ স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্ক আসে, এই দুটার পার্থক্য আমরা বের করব। বের করে এই সেলসিয়াস, কেলভিন এবং ফারেনহাইট এর নিচে ভাগ করে দিই। তাহলে সেলসিয়াস ভাগ 100, তাহলে এখানে বিয়োগ হবে কত? নিম্ন সীমা 0 বাদ দেওয়ার দরকার নাই। এখানে তাহলে বিয়োগ করবো আমরা কত? -0, এটা দেওয়ার দরকার নেই। তারপরে এখানে আসবে কি? কেলভিন সর্বোচ্চ মাইনাস হচ্ছে 273 ভাগ হলো 100। এই দুটোর পার্থক্য কত হচ্ছে? 100। তারপরে ফারেনহাইট -32, ফারেনহাইটের যে তাপটা আসবে সে তাপ থেকে 32 বিয়োগ করবো এবং উচ্চ সীমা থেকে নিম্ন একটা মান দিলে কত আসে? 180। তো এই যে তিনটা সম্পর্ক, এরা হলো পরস্পর সমান। এখন এই পরস্পর সমানকে আমরা আরেকটু সামারাইজ যদি করি, লঘিষ্ঠকরণ করি, তাহলে দেখো এটাকে বি দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 3/5। এটাকে বি দিয়ে ভাগ করলে কত হচ্ছে? k - 273/5 ইকুয়াল এখানে f - 32, এটাকে বি দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 9। এটা হলো সেলসিয়াস, কেলভিন এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক। এখন এই সম্পর্ক গুলো জানা থাকলে আমরা সেলসিয়াস ও কেলভিনের মধ্যে, যদি কেলভিনের তাপমাত্রা দেওয়া থাকে তাহলে সেলসিয়াসে বের করে নিতে পারবো, আবার সেলসিয়াসে দেওয়া আছে ফারেনহাইটে নিয়ে যেতে পারবো, ফারেনহাইটে দেওয়া আছে সেলসিয়াসে নিয়ে আসতে পারবো, ফারেনহাইটে দেওয়া আছে কেলভিনে নিয়ে আসতে পারবো। অর্থাৎ একটা তাপমাত্রা দিয়ে আরেকটা তাপমাত্রাতে রূপান্তর করা সম্ভব হবে। এখন ধরো আমাদের যদি কোনো একটা ম্যাথে এরকম দেওয়া থাকে যে ধরো তোমার শরীরের তাপমাত্রা 102 ডিগ্রি ফারেনহাইট, তোমার শরীরের তাপমাত্রা 102 ডিগ্রি ফারেনহাইট, সেলসিয়াস স্কেলে এই তাপমাত্রাটা কত হবে?
তো সেলসিয়াস সেলসিয়াস দিয়ে কত হবে এইটা যদি তোমাকে নির্ণয় করতে বলা হয়, তাহলে তুমি কি করবে? C/5 ইকাল টু লিখবে F-32/9। এই সম্পর্কটা আগে তোমাকে লিখতে হবে। এটা কি দিয়ে লিখবা? আমরা জানি C/5 ইকাল টু F-32/9। এরপরে কাজটা হবে যে এই সি থাকবে, যেহেতু তোমাকে সি তে পার করতে বলছে সেই জন্য সি থাকবে। এফ এর মান বসাই দিবে 102 মাইনাস 32 ভাগ হলো কত? 9। C/5, আচ্ছা সি দিয়ে আমরা 9 এর সাথে গুণ করি, নাহলে 9C ইকুয়াল, না আগে আমরা ক্যালকুলেশনটা এখানে বিয়োগ আছে, আমরা বিয়োগটা করে দিই। তো 2 আছে কত হইলে 2 দিয়ে মিলালে 0, 3 আছে কত হইলে 10 হইবে, 7 হইলে 1 একে মিলে গেল। এবার আমরা আড়াইটে গুণ করে দিব। যদি এইরকম অবস্থানে দুই পাশে ভগ্নাংশ থাকে, তাহলে আমরা কি করবো? আড়াইটে গুণ করে দিব, দিয়ে সরল সমীকরণে নিয়ে যাবো। তাহলে 9C ইকুয়াল 5 দিয়ে এর সাথে গুণ করলে হচ্ছে 0, 5 7 35, বা সি সমান 350 ভাগ 9। অতএব সি সমান 350 কে আমরা 9 দিয়ে ভাগ করি, 4 9 36, 4 বার যাবে না, তাহলে কয়বার দেবে? 3 বার দেবে, 3 বার গেল। এরপরে 3 9 27, তাকে হচ্ছে 8 0, আচ্ছা 7 9 63, 7 9 63, তাহলে 8 9 72, সরি 8 9 72, 8 9 72, নামে আসে কত? 8। তাহলে এখানে একটা দশমিক দিবে, দশমিক দিয়ে একটা শূন্য নিবে, শূন্য দিয়ে ওটা ভাগ করো, তাহলে কত হচ্ছে? 8 80, সরি এখানে আমার কত হচ্ছে? 72 ভাগ 80, এভাবে চলতে থাকবে। তাহলে আমরা দশমিকের পরে 2 ঘর নিয়ে নিলাম, 8 8, আর একটা ঘর নিলাম আমাদের। তাহলে আমরা এখন দেখতে পারি এখানে বাদ দিবা, আর এখানে অতএব দিবা 38.89 ডিগ্রি ফারেনহাইট প্রায়, যেটা সরি সেলসিয়াস, কত ডিগ্রি সেলসিয়াস প্রায়। তাহলে যেটা ফারেনহাইটে দেওয়া থাকবে সেটাকে সেলসিয়াসে নিতে গেলে আমরা এই সূত্রের মাধ্যমে সেলসিয়াসে রূপান্তর করব। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারবে ভালোভাবে দেখলে। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। এখন প্রশ্ন হচ্ছে যে কত ডিগ্রি তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের তাপমাত্রা সমান হবে? কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফারেনহাইট স্কেলের ফারেনহাইট স্কেলের তাপমাত্রা, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের তাপমাত্রা সমান হবে? এটা একটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তোমরা এই হোমওয়ার্কের কাজটা করে আমাকে কমেন্ট বক্সে জানাবে তোমাদের উত্তরটা। আর যদি তোমরা না পারো তাহলে কমেন্টে জানাবে, তাহলে আমি সেটা তোমাদেরকে পরবর্তী ভিডিওতে করে দেখাবো। তো আজকে এই পর্যন্ত রাখছি। পরিশেষে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।